আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের 10ম অধ্যায়ের একতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কিত ঢাকা বোর্ড 2015 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল একতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কিত প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব। সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখে নিই, প্রশ্ন কি বলা আছে। যে প্রশ্নটা উপস্থাপন করেছি, তাই না? ছোট্ট একটি উদ্দীপক, এই উদ্দীপকের আলোকে এখানে আবার 3টা সমন্বয় আছে। ক নাম্বারে বলেছে বছর শেষে ইজারা সম্পত্তি ও প্রাপ্য হিসাবের পরিমাণ কত হবে। ইজারা সম্পত্তি আমাদের এই যে এখানে আছে, ইজারা সম্পত্তি 40,000 টাকা, আর এখানে বলেছে ইজারা সম্পত্তি 5 বছরের জন্য প্রযোজ্য। তাহলে 5 দিয়ে ভাগ করে অবলোপন হবে। ইজারা সম্পত্তি থেকে অবলোপন বাদ দিয়ে এই নিট ইজারা সম্পত্তি হবে, ওটা বের করে দেখাতে হবে। প্রাপ্য হিসাবের পরিমাণ নির্ণয় করতে হবে। যাই আমি পরের পেজে সমাধান করে দেখাচ্ছি। এই যে উদ্দীপকের অংশটা আমি এইদিকে নিয়ে এসে রাখলাম, এটা দেখে দেখে এইদিকে আমি সমাধান করব, এই সাইডে সমাধান করে দিব। প্রথমে ইজারা সম্পত্তি লিখব, কত টাকা আছে? 40,000 টাকা। ইজারা সম্পত্তি 40,000 টাকা, আর ইজারা সম্পত্তির সাথে সমন্বয়ে বলা আছে ইজারা সম্পত্তি 5 বছরের জন্য প্রযোজ্য। তো 5 দিয়ে ভাগ করে অবলোপন হবে, যদি 5 বছরের জন্য চলতে বলে। যদি বলে 5 বছর চলবে, তো 5 দিয়ে ভাগ করে অবলোপন। তো লিখবো বাদ অবলোপন, এটাকে এই 5 দিয়ে ভাগ করব, যেহেতু 5 বছর বলেছে। 5 দিয়ে ভাগ করলে 8,000 হবে। এটা থেকে এটা বাদ দিয়ে এটা হচ্ছে ইজারা সম্পত্তির সমাপনী মূল্য বা নিট। এবার প্রাপ্য হিসাবের পরিমাণ বের করতে বলেছে। প্রাপ্য হিসাব কত টাকা আছে? প্রাপ্য হিসাব কিন্তু লক্ষ্য করি, ইজারা সম্পত্তি দুই দিকে সমান ছিল, 40,000 40,000, তো আমরা একটা ধরে করেছি আর কি। কিন্তু প্রাপ্য হিসাবের ক্ষেত্রে এখানে যে 52,000, এখানে যে 66,000, দুটো দুই রকম। তো আমরা কোনটা লিখবো, তাই না? প্রাপ্য হিসাব যখন লিখবো তখন অবশ্যই শেষেরটা লিখতে হবে, শেষেরটা, বিষয়টি খেয়াল রাখবে, শেষেরটা লিখতে হবে। শেষে প্রাপ্য হিসাবটা লিখতে হবে 66,000। এখান থেকে এখানে সমন্বয়ে বলেছে প্রাপ্য হিসাবের 5% আদায়যোগ্য নয়, মানে কি অনাদায়ী পাওনা। অনাদায়ী পাওনা সঞ্চিতি 5% হিসাব করে লিখবো, বাদ অনাদায়ী পাওনা সঞ্চিতি বলে এইটার 5% মনে হয় 3300 হবে। তারপরে 66,000 থেকে 3300 বিয়োগ করে এখানে লিখবো। এটাই হচ্ছে আমাদের এই প্রাপ্য হিসাব এবং ইজারা সম্পত্তির সমাপনী মূল্য। এইভাবে আমরা ক নাম্বারের সমাধান করতে পারি। তো আমাদের এইটুকু উত্তরের অংশ, ওটা কিন্তু উদ্দীপক। আবার উদ্দীপকে ফিরে যাব, উদ্দীপকে ফিরে আসলাম। খ নাম্বারে বলছে প্রারম্ভিক ও সমাপনী মূলধন নির্ণয় করো। আমাদের মূলত এইখানে যে তথ্যগুলি আছে, এই তথ্যগুলির আলোকেই প্রারম্ভিক এবং সমাপনী মূলধন নির্ণয় করা যাবে। যাই সমাধানের চেষ্টা করি। এই যে এইভাবে ছক অঙ্কন করতে পারি। এখানে উদ্দীপকটা নিয়ে এসে রাখলাম, ওটা দেখে দেখে আমরা এখানে লিখবো। বিবরণ টাকার ঘর দুইটা অঙ্কন করেছি, একটা প্রারম্ভিক লিখবো আর একটা সমাপনী লিখবো। এখানে যেমন একটা প্রারম্ভিক একটা সমাপনী আছে, তো ওইভাবে আমি এখানে দুইটা ঘর অঙ্কন করেছি। এখন প্রারম্ভিক এবং সমাপনী মূলধন নির্ণয়ের সূত্র হচ্ছে, মূলধন নির্ণয়ের সূত্র হচ্ছে মূলধন সমান সম্পদ মাইনাস দায়, মোট সম্পদ মাইনাস মোট দায় সমান মূলধন। আচ্ছা, তাহলে এখানে যে সম্পদগুলি আছে সেগুলি আমরা উপরে লিখবো, দায় যেগুলি আছে সেগুলি নিচে লিখবো। তারপর সম্পদ এবং দায়ের পার্থক্য মূলধন হিসেবে গণ্য হবে। যেমন লক্ষ্য করি, হাতে নগদ সম্পদ, তা হাতে নগদ লিখবো বা নগদ তহবিল নামে 8,000, আর শেষে আছে 12,500। ব্যাংক উদ্বৃত্ত, আচ্ছা ব্যাংক উদ্বৃত্ত নিয়ে একটু এখানে ঝামেলা আছে। সেটা হচ্ছে ব্যাংক উদ্বৃত্ত প্রথমে আছে 4,000 আর শেষে আছে 1,000, পাশে ক্রেডিট। 1,000 ক্রেডিট মানে কি? এটা ব্যাংক জমাতিরিক্ত, এটা কিন্তু ব্যাংক জমাতিরিক্ত। তাহলে লেখার সময় ব্যাংক জমা বলে এই 4,000 টাকা ডেবিটে লিখবো, আর এই যে 1,000 টাকা এইখানে লিখবো না, ওইটা লিখবো আমরা যখন দায় লিখবো তখন। এখন তো খালি সম্পদগুলো লিখতেছি, কিন্তু যখন দায় লিখবো তার মধ্যে ওই ওই শেষ তারিখের 1,000 টাকা লিখতে হবে, যার পাশে ক্রেডিট লেখা আছে। যেমন লক্ষ্য করি, এই যে এখানে কিছু লিখলাম না আমরা। এরপরে আছে মজুদ পণ্য, মজুদ পণ্য লিখবো, প্রশ্নে যা দিয়ে আছে তাই লিখবো, 28,000 37,000। ইজারা সম্পত্তি যা আছে তাই লিখবো, প্রাপ্য হিসাব যা আছে তাই লিখবো, সব হুবহু লিখতেছি দেখে দেখে, না অনেক সহজ। প্রাপ্য হিসাবে লেখার পরে আসবাবপত্র লিখবো, আসবাবপত্র যা আছে তাই লিখবো। বকেয়া খরচ, এটা কিন্তু দায়, এখানে কিন্তু প্রদেয় হিসাব নাই, জান না? প্রদেয় হিসাব সাধারণত থাকেই, এখানে নাই, না থাকলে সব
যে সম্পদগুলো লেখা শেষ হলে এবার আমরা যোগ করব, এখানে দাগ দিব, এখানে দাগ দিব। এই প্রারম্ভিকটা যোগ করে প্রারম্ভিকের ঘরে লিখবো 1,43,000 টাকা হলো। সমাপনীটা সব যোগ করে সমাপনীর ঘরে লিখবো 1,66,500 টাকা হয়েছে। এখন কি করব? এখন আমরা এই যে এইখানে মোট সম্পদ লিখতে পারি, তারপর বাদ দায়সমূহ বিয়োগ করব। সম্পত্তির যে যোগফল পেলাম এখান থেকে দায় বিয়োগ করে মূলধন হবে। দায় কয়টা আছে তাই না? এই অঙ্কে দায় আছে যে বকেয়া খরচ একটা আছে, তো এটা দায়। আরেকটা আছে ব্যাংক জমার ক্রেডিট উদ্বৃত্ত ছিল, এই যে ক্রেডিট উদ্বৃত্ত, এটা কিন্তু ব্যাংক জমাতে অতিরিক্ত, ওটাও দায়। তো ব্যাংক জমা অতিরিক্ত বলে এই যে ক্রেডিট লেখা আছে ওইটা শেষের ঘরে ক্রেডিট লেখা আছে, এই শেষের ঘরে লিখবো 1,000 টাকা, ব্র্যাকেট দিয়ে রাখবো, কারণ এটা থেকে এটা মাইনাস করবো, যেটা মাইনাস করবো এটা ব্র্যাকেট দিয়ে রাখতে পারি। এরপরে বকেয়া খরচ 200 আছে আর 450 আছে, 200 লিখবো, 450 লিখবো। এইবার আমরা কি করব? এখান থেকে দায়গুলা বিয়োগ করব। এই সম্পত্তির পরিমাণ থেকে একটা মাত্র দায় আছে, বিয়োগ করে পাবো 1,42,800। আর এইটা থেকে এই দুইটা মাইনাস করে আমরা পাবো এই টাকাটা, এটা থেকে এই দুইটা মাইনাস করে এটা পেলাম। এটা হচ্ছে আমাদের এই প্রারম্ভিক ও সমাপনী মূলধন। প্রথমে প্রারম্ভিকের ঘরে যে মূলধনটা বের হলো এটা প্রারম্ভিক মূলধন, সমাপনীর ঘরে যে মূলধনটা বের হয়েছে এটা সমাপনী মূলধন, নিচে ডাবল দাগ দিয়ে দেব। এইভাবে প্রারম্ভিক ও সমাপনী মূলধন নির্ণয় করতে পারি। এবার আবার উদ্দীপকে ফিরে যাব। গ নাম্বারে কি বলেছিল দেখব। গ নাম্বারে বলেছিল এই আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে, আর্থিক অবস্থার বিবরণী সম্পদ পাশ পর্যন্ত করতে বলেছিল মনে হয়। তো যাই সমাধানের চেষ্টা করি। এই যে লক্ষ্য করি সম্পত্তির সমূহ নগদ তহবিল। এখন নগদ তহবিল প্রথম ঘরেও আছে শেষের ঘরেও আছে, কোনটা লিখবো? একটি বিষয় বলে রাখি, আর্থিক অবস্থার বিবরণী সবসময় আমরা যেহেতু 31শে ডিসেম্বর তারিখে প্রস্তুত করি, শেষ তারিখে প্রস্তুত করি, সমাপনী তথ্যগুলি লিখতে হবে। সমাপনী যেমন নগদ তহবিল এই শেষের যেটি আছে 12,500 ওইটা লিখবো। ব্যাংক উদ্বৃত্ত এখানে ক্রেডিট আছে, তাহলে ব্যাংকটা এখানে বসবে না, ওটা জমাতিরিক্ত দায় হয়ে গেছে। ব্যাংক উদ্বৃত্ত প্রথম তারিখে এটাতে বসবে না, বসবে শেষের তারিখে। শেষের তারিখে তো ক্রেডিট মানে দায়, তাই এখানে লিখতে হবে না। এবার মজুদ পণ্য এই 37,000 শেষেরটা লিখবো। ইজারা সম্পত্তি প্রথম ঘরে লিখে প্রাপ্য হিসাবটা লিখে দিই। প্রাপ্য হিসাব 66,000, এখান থেকে এই যে এটা বাদ যাবে 5% আদায়যোগ্য নয়, মানে অনাদায়ী পাওনা সঞ্চিতি বাদ। অনাদায়ী পাওনা সঞ্চিতি আমরা লিখবো এটার 5% 3300, এটা থেকে এটা বিয়োগ করে এখানে লিখবো। এরপর লিখবো ইজারা সম্পত্তি 40,000 লিখে, এটা 40,000 দুই জায়গায়, তো যে কোনো একটা লিখলে হয়, এক সেম হলে। এখান থেকে বাদ অবলোকন কিভাবে বাদ দিব? এই যে 5 বছর চলবে ইজারা সম্পত্তিকে 5 দিয়ে ভাগ করে যেটা হবে সেটা আমরা এখানে লিখব। এবার এটা থেকে এটা বিয়োগ করে এখানে টাকা হবে। আর সম্পত্তি আসবাবপত্র আছে, আসবাবপত্র লিখবো সরাসরি যেটা দেওয়া আছে। আসবাবপত্রের কাহিনী হচ্ছে প্রথমে আছে 11,000, শেষে নাই। স্থায়ী সম্পদ প্রথমে থাকলে শেষেও বসে, এটা হচ্ছে নিয়ম। তো শেষের ঘরেও 11,000ই হবে। আর কোনো তথ্য দেখছি না। ও এখানে সাপ্লাইজ খরচ এত টাকা ধরা হয় না, এটা বকেয়া সাপ্লাইজ খরচ, এটা এখানে আসবে না, ওটা দায় পাশে যাবে। যাই হোক, এখন আমরা কি করবো? সব যোগ করে এখানে লিখবো। এইভাবে আমরা এই মোট যোগফল নির্ণয় করতে পারি মোট সম্পদ সমূহের। মোট সম্পদ সমূহ এখানে উপস্থাপন করতে বলেছিল, সে পর্যন্ত করলাম। পরের প্রশ্নে কি বলা আছে দেখি। পরের প্রশ্নে পরের দিনে আমি আলোচনা করবো পরের প্রশ্নটাই। পরের প্রশ্ন এই যে বরিশাল বোর্ড 19 সালে যে প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সমাধানের চেষ্টা করব। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।